ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ক্লাস 11 আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের মূলত হবে সহজ পাঠ রিলেটেড, অর্থাৎ সহজ পাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, এই দুটো বইয়ের ওপর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রশ্নগুলো মূলত একটু মিডিয়াম টু হার্ড লেভেলের হবে, কারণ এই ধরনের প্রশ্ন প্রিভিয়াস টেট ইন্টারভিউয়ে করতে দেখা গেছে। কারণ হচ্ছে, যারা হয়তো বেঙ্গলি অনার্স করেছেন বা করেছো তাদেরকে অনেকে এই ধরনের জায়গা থেকে প্রশ্ন করেছে। কারণ হয়তো সে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নিজের সম্বন্ধে বলো এই জায়গার সময় বেঙ্গলি অনার্সের কথা উল্লেখ করেছিল বা বেঙ্গলি সাবজেক্টের কথা উল্লেখ করেছিল, সে জায়গা থেকে তাকে ছন্দ থেকে প্রশ্ন করা হয়েছে। আশা করা যায় অন্যান্য সাবজেক্টে যারা স্টুডেন্ট তাদেরকে হয়তো এই জায়গাটা প্রশ্ন করা হবে না। ফলে আমরা মোটামুটিভাবে ওভারঅল, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টদের জন্য এবং যারা বাংলার সঙ্গে যুক্ত তাদের জন্য কী ধরনের প্রশ্ন আসছে ইন্টারভিউ প্রসেসে, সেটা আমরা আলোচনা করব। এই বিষয়টা শুধুমাত্র ইন্টারভিউর জন্য জরুরি তা নয়, যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদেরকেও এই ভিডিওটা ভালো লাগবে। আমরা আলোচনা করব সহজ পাঠের যে পদ্যগুলো রয়েছে তার ছন্দ, সহজ পাঠের ছবিগুলো রয়েছে তার বৈশিষ্ট্য, এর প্রকাশকাল, রচনাকাল, রচনা শৈলী এবং কটি ভাগ রয়েছে, সেই ভাগে প্রতিটিতে কটি গদ্য, কটি পদ্য রয়েছে, এবং এখানকার যে সমাজ ভাবনা সহজ পাঠের বা নারী চরিত্র, সেই বিষয় নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত বা শিক্ষামূলক এই ধরনের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। এরপরে আমরা মূল বিষয়ে আসব। আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আমরা এগুলো কোশ্চেন আনসার এই সিরিজে ভাগ করে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 1, সহজ পাঠ প্রথম কবে প্রকাশ হয়? এই প্রশ্নটা কিন্তু করতে দেখা গেছে, অর্থাৎ কবে সহজ পাঠ প্রথম প্রকাশ করা হয়? মনে রাখতে হবে উত্তর হবে 1337 সনের, অর্থাৎ বঙ্গাব্দের বৈশাখ মাসে সহজ পাঠ প্রথমবারের জন্য প্রকাশ করা হয়। খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা দেখে রাখবে। 2 নম্বর প্রশ্ন, সহজ পাঠের প্রথম ভাগে কটি পাঠ আছে? খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সহজ পাঠ যেটা প্রথম ভাগ সেখানে কটি ভাগ রয়েছে? উত্তর হবে 10টি ভাগ, অর্থাৎ সহজ পাঠের প্রথম ভাগে রয়েছে 10টি ভাগ। তোমরা এটা বইটা থাকলে সেটাখানে মিলিয়ে নিতে পারো, দেখবে 10টা ভাগ রয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই 10টি ভাগের আগে একটি ভাগ রয়েছে যেখানে কোনো ভাগ উল্লেখ করা নেই। তোমরা দেখে থাকবে, ছোট খোঁকা বলে অ আ, শেখে নিশে কথা খওয়া। এই যে পাঠটি শুরু হচ্ছে সেখানে কিন্তু কোনো ভাগ নেই, তারপর থেকে দেখবে প্রথম ভাগ মানে প্রথম পাঠ শুরু হলো, অর্থাৎ সেইটা কিন্তু কোনো পাঠের আওতায় পড়ছে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সহজ পাঠের দ্বিতীয় ভাগে কটি পাঠ রয়েছে বা আছে? উত্তর হবে 13টি পাঠ, অর্থাৎ এখানে কিন্তু প্রথম ভাগে যেমন 10টি পাঠ ছিল এবং প্রথম যে একদম প্রথম পাঠের আগে কিছু পড়া আছে, যেটা আমি একটু আগেই বললাম, ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক, এইভাবে কিন্তু প্রতিটি বর্ণের বর্ণনা ওখানে দেওয়া হয়েছে, যদিও প্রতিটি বর্ণের বর্ণনা নেই। সেই জন্যই এটাকে আমরা পরবর্তী সময়ে শিশু সাহিত্য বা কিশোর সাহিত্য বলবো প্রাইমারের থেকে, সেটা আমরা পরে আলোচনা করব। যাই হোক, এই যে 13টি পাঠ যেটা আমি বললাম দ্বিতীয় ভাগের ক্ষেত্রে, এই 13টি পাঠ কিন্তু প্রথম থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম পাঠ, তারপরে 13 পাঠ, অর্থাৎ পরপর পাঠগুলো রয়েছে। এখানে কিন্তু কোনো পাঠ প্রথম পাঠের মতো যে কিছু অংশ লেখা আছে সেখানে কোনো পাঠের উল্লেখ নেই, এরকম নয়। প্রথম পাঠ থেকে একদম 13 পাঠ পর্যন্ত পরপর আছে। 4 নম্বর প্রশ্ন আমাদের, সহজ পাঠে প্রথম ভাগে মূলত কিসের শিক্ষা দেওয়া হয়েছে? অর্থাৎ সহজ পাঠের প্রথম ভাগটা মূলত কী বিষয়ে ধারণা দেওয়া হয়েছে? উত্তর হবে বর্ণ পরিচয়, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের দ্বারা তৈরি শব্দ। অর্থাৎ আমরা দেখব প্রথম ভাগে যেগুলো রয়েছে সেখানে কিন্তু সেভাবে কোনো যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর নেই, শুধু একটি মাত্র যুক্তাক্ষর রয়েছে সেখানে, সেটা হচ্ছে কয়ে মূর্ধন্যশয়ে। যাই হোক, সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে, সেই জন্য এটাকে প্রাইমারের হিসাবে অনেকে ধরতে নারাজ। সেই জন্য আমরা বলে নেব যে সহজ পাঠের প্রথম ভাগে মূলত রয়েছে বর্ণ পরিচয়, অর্থাৎ বর্ণের ধারণা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের ধারণা এবং তার দ্বারা তৈরি শব্দ গঠন। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখব, সহজ পাঠের দ্বিতীয় ভাগে মূলত কিসের শিক্ষা দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট, সহজ পাঠের দ্বিতীয় ভাগে মূলত শিক্ষা দেওয়া হয়েছে যুক্তাক্ষরের ধারণা। সেই জন্য তোমরা দেখে থাকবে ক্লাস 2, যারা ক্লাস 2-এ পড়ে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সেখানেই কিন্তু দ্বিতীয় ভাগটা পড়ানো হয়। এটাও একটা প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় ভাগ কোন শ্রেণীতে পড়ানো হয়? তখন হবে দ্বিতীয় শ্রেণী, এবং প্রথম ভাগ পড়ানো হয় প্রথম শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে তোমরা দেখবে যে আমার বইটি রয়েছে,
সেই আমার বইয়ে কিন্তু যুক্তাক্ষর দিয়ে বিভিন্ন শব্দ, সেটা দিয়ে বাক্য তৈরি ধারণা, যুক্তাক্ষরকে বিশ্লেষণ করা, এই সমস্ত বিষয়ে ধারণা তৈরি করা হয়েছে আমার বইয়ে। অর্থাৎ এই সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে এই বিষয়টা এসেছে। অর্থাৎ আমরা বললাম সহজ পাঠের দ্বিতীয় ভাগে যুক্তাক্ষর সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ, আমরা দেখেছিলাম 1337 বঙ্গাব্দে সহজ পাঠ বইটি মানে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ যার প্রকাশ করা হয়েছিল। এরপর আমরা দেখব সহজ পাঠ এবং সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ কবে রচনা করা হয়। রচনাকালটা হচ্ছে 1306 বঙ্গাব্দে, এবং এটা অনেকে মনে করেন যে 1303 বঙ্গাব্দ থেকে 6 বঙ্গাব্দ এই সময়ের মধ্যে রচনা হয়েছিল। মূলত যদি এইভাবে প্রশ্ন করা হয় তা তোমরা উত্তর দেবে 1306 বঙ্গাব্দে সহজ পাঠ বইটি রচনা করা হয়েছিল, অর্থাৎ শেষ হয়েছিল। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। মূলত যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে যে সহজ পাঠ আসলে কি, প্রাইমার না শিশু সাহিত্য। মনে রাখতে হবে, যদি প্রশ্নটা এইভাবে বলে দেয় তোমাকে যে সহজ পাঠ কি প্রাইমার না শিশু সাহিত্য, তখন তোমাকে বলতে হবে, যদি মানে শর্ট কোশ্চেন হিসেবে ভাবো তাহলে শিশু সাহিত্য। অবশ্যই প্রশ্নটা আসার পর তোমাকে একটু বুঝিয়ে বলতে হবে যে সহজ পাঠকে আমরা যেমন প্রাইমারও বলতে পারি, তেমনি এটা একটা শিশু সাহিত্যও বটে। এবার যেহেতু শিশু সাহিত্যর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই সহজ পাঠে, সেগুলো সবগুলোই বর্তমান। কিন্তু প্রাইমারের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু সহজ পাঠ বইটার প্রথম ভাগটা তোমরা লক্ষ্য করে দেখবে, সেখানে কিন্তু সমস্ত বর্ণের ব্যবহার উল্লেখ করা নেই। কিছু কিছু বর্ণ আছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যেগুলো সেখানে উল্লেখই করা নেই। যেমন আমরা জানি ড, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু, এইগুলো কিন্তু অনুস্বার, এগুলো কিন্তু কোনোভাবেই ওখানে উল্লেখ নেই। এছাড়া বর্ণ গঠন মানে শব্দ গঠনের যে ব্যবহার, তার ধারণা কিন্তু দেওয়া নেই। এছাড়া আমরা দেখেছি সেখানে আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার এই সমস্ত বিষয়ের অবতারণা না করেই তার ব্যবহার শুরু হয়েছে। এই সমস্ত বিষয়ের জন্য বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু এটাকে প্রাইমার বলতে নারাজ। মূলত তারা বলছেন শিশু সাহিত্য। কিন্তু একজন বাচ্চার শিক্ষা লাভের জন্য প্রাথমিক যে ধারণা থাকা দরকার, সেটা কিন্তু এই বই থেকে তৈরি হয়। অর্থাৎ এটাকে আমরা একদিকে প্রাইমারও বলতে পারি, আবার শিশু সাহিত্যও বলতে পারি। কিন্তু তোমাকে যদি বলে যে কোনটা তুমি বলবে, হয় এটা নয় এটা, তখন তোমাকে শিশু সাহিত্যটাই বলতে হবে। এই গেল বিষয়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন। সহজ পাঠের প্রথম ভাগে কটি গদ্য ও পদ্য আছে? এটা প্রশ্নটা আসতে পারে সবার পক্ষে। উত্তর হবে, সহজ পাঠে আমি একটু আগে আলোচনা করেছিলাম মোট 10টি পাঠ আছে। সেই 10টি পাঠে দেখবে প্রতিটি পাঠে একটি করে গদ্য এবং তারপর একটি করে পদ্য আছে। অর্থাৎ 10টি পদ্য এবং 10টি গদ্য আছে, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই আমি বারবার বলছি সহজ পাঠের প্রথম ভাগে প্রথম পাঠের আগে কিছু পাঠ আছে যেটা কোনো নাম নেই, সেটা বাদ দিয়ে 10টা পাঠ, সেই 10টি পাঠে প্রত্যেকটিতে একটি করে গদ্য, একটিতে পদ্য, অর্থাৎ 10টি গদ্য এবং 10টি পদ্য রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সহজ পাঠের দ্বিতীয় ভাগে কটি গদ্য ও কটি পদ্য রয়েছে? মনে রাখতে হবে সহজ পাঠের দ্বিতীয় ভাগে আমি একটু আলোচনা করলাম যে 13টি কিন্তু মোট পাঠ রয়েছে। 13টি পাঠের প্রত্যেকটিতেই একটি করে গদ্য আছে, অর্থাৎ গদ্য রয়েছে এখানে 13টি। এটা 5 ভুল লেখা হয়েছে, এটা 13টি গদ্য রয়েছে এবং 5টি বাদ দিয়ে বাকি 8টিতে কিন্তু একটি করে পদ্য রয়েছে। অর্থাৎ রাইট আনসার হবে 8টি পদ্য এবং 13টি গদ্য। অর্থাৎ প্রতিটি দিয়ে একটি করে গদ্য আছে আর বাকি 8টাতে একটি গদ্য একটি পদ্য, অর্থাৎ পদ্য রয়েছে 8টি। নেক্সট যেটা 10 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা বেঙ্গলি অনার্স স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সহজ পাঠের প্রথম ভাগে কী ধরনের ছন্দ লক্ষ্য করা যায়? যে পদ্যগুলোর কথা বললাম, সেই ছন্দগুলো কী? মনে রাখতে হবে সহজ পাঠের যে প্রথম দিকে যে পদ্যগুলো রয়েছে প্রতিটিতেই কলাবৃত্ত ছন্দ এবং দলবৃত্ত ছন্দের ব্যবহার রয়েছে। মূলত প্রথম দিকের 8টিতেই কলাবৃত্ত ছন্দ এবং একদম শেষে একটি পদ্য রয়েছে যেটাতে দলবৃত্ত ছন্দের ব্যবহার দেখা যায়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি মোট যে 10টি পদ্য রয়েছে তার মধ্যে 9টিতে কলাবৃত্ত ছন্দ এবং একটিতে দলবৃত্ত ছন্দের ব্যবহার দেখা গেছে। যেহেতু একটিতে দলবৃত্ত ছন্দের ব্যবহার দেখা গেছে, প্রশ্ন আসতে পারে যে দলবৃত্ত ছন্দের যে পদ্য রয়েছে সেটা কোনটি? তখন উত্তর হবে যে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এই যে পদ্যটি রয়েছে এটার কিন্তু দলবৃত্ত ছন্দের ব্যবহার রয়েছে। এবার প্রশ্ন আসতে হবে দলবৃত্ত ছন্দের যে গঠন প্রণালী সেটা কি? সেটা তোমরা যারা বেঙ্গলি অনার্সের সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই দেখে রাখবে এই বিষয়গুলো। যেহেতু আমরা সহজ পাঠে আলোচনা করছি তাই এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে সহজ পাঠের তাহলে কী ধরনের ছন্দ আছে? না, বেশিরভাগই কলাবৃত্ত ছন্দ, শুধুমাত্র একটি পদ্যতে দলবৃত্ত ছন্দের ব্যবহার দেখা গেছে, সেটা হচ্ছে এই ছড়াটা যে নদীর ঘাটের কাছে
নৌকা বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এরপর আমরা দেখব সহজ পাঠের দ্বিতীয় ভাগের বিষয়টা। দ্বিতীয় ভাগের ছড়াগুলি কোন ছন্দে রচিত? দ্বিতীয় ভাগে মূলত অনেকগুলো ছড়া আছে, আমরা দেখলাম এখানে মোট 8টি পদ্য রয়েছে, একটু আগে আলোচনা করলাম। সেই 8টি পদ্যের মধ্যে কিছু দলবৃত্ত ছন্দ মানে 5টি দলবৃত্ত ছন্দের ব্যবহার আছে, 2টিতে কলাবৃত্ত ছন্দের ব্যবহার আছে এবং একটিতে মিশ্র কলাবৃত্ত ছন্দের ব্যবহার রয়েছে। এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। যদি প্রশ্নটা করে তুমি যদি সংখ্যাগুলো বলতে পারো সেক্ষেত্রে এই বিষয়ে একটু আলাদা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 13। সহজ পাঠের একটি নারী চরিত্রের নাম কি যিনি ভাবনা, চিন্তা, কর্মক্ষমতা, বুদ্ধি, মমতা ও প্রতিবাদী ছিলেন? অর্থাৎ এমন একজন নারী চরিত্রের নাম বলো যিনি মোটামুটি সেই সময় দাঁড়িয়েও এই যে পুরুষতান্ত্রিক সমাজ তার বিরুদ্ধে বা তার নিজের বুদ্ধি প্রয়োগ করতে পেরেছিলেন, তার ক্ষমতা দেখাতে পেরেছিলেন, তিনি কে? আমরা বিভিন্ন যে চরিত্রগুলো পাই, নারী চরিত্রগুলো, সেগুলো আমরা বেশিরভাগই দেখেছি তারা কিন্তু বাড়ির বিভিন্ন যে গৃহস্থলী কাজ তার মধ্যে তাদের সীমাবদ্ধ ছিল। আমরা দেখেছিলাম যে এই কাত্যায়নী, যার কথা আমরা এখানে আলোচনা করব, কাত্যায়নী ঠাকরুন, সেই পাঠের মধ্যে একজনের নাম পাই, সেটা হচ্ছে যে উদ্ধব মণ্ডল। তার মানে মেয়ে যে তার নাম হচ্ছে নিস্তারিণী, তার বিবাহ, কিন্তু তার কি পরিচয়, তার বিবাহের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখা হয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম যে আদ্যনাথবাবুর কন্যা শ্যামা, তারও বিবাহের কথা উল্লেখ আছে একটা পাঠে, সেখানেও কিন্তু আমরা শ্যামার পরিচয় সেভাবে কিছু পাইনি। এছাড়া আমরা অন্য অনেক কিছু পেয়েছি, যেমন আমরা পেয়েছিলাম যে শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সে হয়তো যেতে পারবে না, বাকিরা যেতে পারবে, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজের যে প্রাধান্য সেটা একটা দেখানো হয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম যে বিনি পিসি, বামি আর দিদি ওইদিকে আছে, ঘটি মাঝে, এই যে বিষয়গুলো তো গৃহস্থলী কাজে যুক্ত আছে। এছাড়া আমরা পেয়েছিলাম যে বড় বউ ছোট বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে, অর্থাৎ গৃহস্থলী কাজের মধ্যেই কিন্তু সেই সময়কার নারী চরিত্রটা ছিল। সেই জায়গা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ নারী চরিত্র পাই কাত্যায়নী ঠাকরুন। কাত্যায়নী ঠাকরুন কে না, কাত্যায়নী ঠাকরুনের জন্য উদ্ধব কিন্তু তার যে কন্যার বিবাহ, সেখানে তিনি তার কন্যার বিবাহটা ভালোভাবে দিতে পেরেছিলেন। কারণ আমরা জানি যে উদ্ধব মণ্ডল তিনি গরিব মানুষ ছিলেন এবং তার কন্যা নিস্তারিণীর বিবাহের জন্য তিনি যে মাছ নিয়ে আসা পুকুর থেকে, এই নিয়ে গল্পের একটা শুরু। সেখানে কিন্তু দুর্লভবাবু তাকে শাস্তি প্রদান করার একটা চিন্তাভাবনা নেয়। সেই সময় কিন্তু তার স্ত্রী অর্থাৎ উদ্ধব মণ্ডলের স্ত্রী মক্ষদা, যাকে একদম মানে সেই নারী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, সেই কাত্যায়নী ঠাকুর কিন্তু প্রথমবারের জন্য প্রতিবাদ করে ওঠেন এবং যখন তার প্রতিবাদে কোনো কাজ হয় না তখন তিনি কিন্তু নিজের যে ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু একদম উদ্ধবের বাড়ি যান এবং সেখানে তার যে সামর্থ্য সেই অনুযায়ী কিছু জিনিসপত্র দেন। অর্থাৎ এখানে একজন প্রতিবাদী নারী চরিত্রের কথা কিন্তু প্রথমবারের জন্য আমরা পেলাম, সেটা হচ্ছে কাত্যায়নী ঠাকুরের মাধ্যমে। যাক, এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, সহজ পাঠের প্রথম দুটি ভাগের চিত্রাঙ্কন কে করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতেও আসে। উত্তর হবে আচার্য নন্দলাল বসু। নন্দলাল বসু সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে যে চিত্রাঙ্কনগুলো রয়েছে সেটা অঙ্কন করেন। যাই হোক, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু সহজ পাঠ থেকে করতে পারে বিভিন্ন পরীক্ষায়, স্টেটের প্রশ্নও কিন্তু এখান থেকে পেতে পারো। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী যে বিভিন্ন আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।